সৌরদীপ, ভারতবর্ষে এই মুহূর্তে বাংলা বা বাঙালির অবস্থা বেশ একটা কি বলা যেতে পারে, খুব বাঙালি খুব কি বলা যেতে পারে, একটা দ্বন্দ্বের মধ্যে রয়েছে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ অনেক জায়গায়, পশ্চিমবঙ্গের বাইরে তো বটেই, আমাদের ভাষাতে কথা বললে বিদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। আমাদের জাতির লোকেদের, বাঙালিদেরকে ভিখারির বাচ্চা, গরিব কা বাচ্চা ইত্যাদি ইত্যাদি বলা হচ্ছে। সদ্য আমরা বেশ কয়েকটা আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছি, সেগুলো শ্রমিক আন্দোলন। বেশ কিছু কেন্দ্রীয় সরকারি সংস্থা, সেই সংস্থায় বাঙালি যেসব কন্ট্রাক্ট লেবার রয়েছে তাদেরকে তারা বেছে বেছে বসিয়ে দিচ্ছে, সোজা কথা তাড়িয়ে দিচ্ছে, এবং সেই জায়গায় অন্য রাজ্য থেকে লোকেদেরকে নিয়ে আসছে। এবং তাদেরকে তাড়িয়ে দেওয়ার সময়, তাড়িয়ে দিচ্ছে সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু তাড়িয়ে দেওয়ার সময় স্পেসিফিক্যালি সেখানকার ডিরেক্টররা বলে দিচ্ছে, এই বাঙালি কোনো কাজ করে না, তুম কাম চোর হো, ঠিক এইভাবে বলছে, তুম কাম চোর। তার কলকাতায় বসে, এবং কলকাতায় বসে, বাংলার বুকে বসে, বাংলার রাজধানীতে বসে বাঙালি শ্রমিকদেরকে বলছে তুম কাম চোর হো বলে তাদেরকে একরকম বিনা নোটিশে বা রাতারাতি নোটিশ জারি করে তাড়িয়ে দেওয়া হচ্ছে। এটা শুধু এক জায়গায় হচ্ছে না, একাধিক জায়গায় হচ্ছে। বাঙালি হিসেবে বা এই বাঙালি জাতীয়তাবাদী যে আন্দোলন রয়েছে, সেই জাতীয়তাবাদী আন্দোলনের কর্মী হিসাবে আমরা সহকর্মী। তোর ঠিক এই মুহূর্তে কি মনে হচ্ছে বা কি করা উচিত, কি ভাবছিস? মানে বাঙালি তো বিপন্ন, মানে এইরকম বিপন্নতাটা কি এমন একটা জায়গায় চলে যাবে যেটা আরো ভয়ঙ্কর পর্যায়ে হতে চলেছে? প্রথমত তো আগে প্রবলেমটাকে আমাদের জানতে হবে, প্রবলেমটা কোথায়। যে কেন্দ্রীয় যে সরকার আছে, যারা হিন্দি ভাষী যে রাজ্য লোকেরা আছে, তাদেরকে অহিন্দি রাজ্যের মানুষদের বিরুদ্ধে একত্রিত করতে পেরেছে। সেই কারণে তুমি যে বললে যে বাইরে রাজ্যে বাংলা ভাষায় কথা বলতে তাকে বিদেশি বলা হচ্ছে, স্পেসিফিক্যালি বাংলাদেশি। এটা তো এই কারণে বলা হচ্ছে যে যাতে বাঙালিদেরকে, যেহেতু আমরা একটা এমন একটা জাতি যাদের বিভিন্ন রকম অ্যাচিভমেন্ট আছে, এবং ভারতের তুমি যদি বাইরে যাও, সেখানে যদি ভারতকে যেই জিনিসগুলোর জন্য ভারতকে চিহ্নিত করা হয়, সেখানে বাঙালিদের অবদানই সবচেয়ে বেশি। বাকি জাতি নিজেদের অবদান থাকতে পারে, আমি তো আমার জাতির কথা বলছি, বাঙালির অবদান সবচেয়ে বেশি, সেটা ওরা মেনে নিতে পারে না। প্রথমত এটা একটা সমস্যার কারণ, যে ওরা হিন্দুমনতায় ভোগে বাঙালিদের অ্যাচিভমেন্ট দেখে, সেই কারণে এখানে আলাদা করে দিতে চাইছে। দ্বিতীয়ত, যে হিন্দি সাম্রাজ্যবাদ বা হিন্দি উর্দু সাম্রাজ্যবাদ, এটা একটা রিয়ালিটি। আমাদের এই যে কলকাতায় বসে তুমি বললে, তুমি হয়তো যাদবপুর ইনস্টেন্সের কথা বলছো, সে তো পুরো পশ্চিমবঙ্গে জুড়েই হচ্ছে। এটা শুধু যাদবপুরের আইআইসিবি নয়, সল্টলেকে একটা কেন্দ্রীয় সরকারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে, আইআইটিতে হয়েছে, অন্যান্য অনেক অনেক জায়গায়, অনেক সরকারি সংস্থায়। শিবপুর যেটা বেশু ছিল আগে, বি কলেজ যেটা, সেটা তো মানে রীতিমতো গলায় পা দিয়ে সেই সংস্থাটাকে শেষ করে দেওয়া হচ্ছে। অত দূরেও যেতে হবে না, তুমি টেকনোতে যাও না। টেকনোতে যারা এখন নতুন রাজনীতিতে ঢুকছে, যেই ভাষায় তারা কথা বলে আর কার উপরে চোটপাট দেখাচ্ছে, সেটা দেখলেই তো বেরিয়ে যাচ্ছে। চোটপাট দেখাচ্ছে বাঙালিদের উপরে। এবার এর পেছনে যে তুমি বললে যে এখন বাঙালিদের অবস্থা কি, অবস্থা প্রচন্ড শোচনীয়। বাইরের রাজ্যে কোনো যেই দলই হোক, আমি কেন্দ্রীয় সরকারের কথাই বলছি, তারা কিন্তু বাঙালিদেরকে টিকিট দেয় না। আর এই রাজ্যেতে বলছে যে আমরা সবাই ভারতীয়, আমাদের পরিচয় একমাত্র আমরা ভারতীয়, আর কোনো পরিচয় থাকতে পারে। নিজের রাজ্যে কিন্তু সেটা বলছে না। নিজের রাজ্যে তার পরিচয়, তার সে যে জাতি থেকে বিলং করে, এমনকি সে যে জাত থেকে বিলং করে, সেই হিসাবে তাদেরকে বলছে না না, এ তো কেন হবে না, এ তো গর্বের বিষয়, আপনার পূর্বপুরুষ এই ছিল, এই সেই হ্যান ত্যান 4000-5000 বছরে ভাওতাবাজি গল্পগুলো দিচ্ছে। তো এই রাজ্যে যদি বাঙালি যদি নিজের জাতির প্রতি অনুগত হয়, তখন তাকে বলা হচ্ছে না না না, আপনি তো এরকম কথা বলতে পারেন, এরকম আঞ্চলিক কথাবার্তা আপনি বলতে পারেন না, আমরা আগে ভারতীয়। আর এটা কারণ এই কারণে হয়েছে, কারণ বাঙালিরা এখনো অব্দি একত্রিত নয়। আগের থেকে তাও বলবো যে অনেকটা হতে পেরেছে,
এখনো পুরোপুরিভাবে এরকম একত্রিত হতে পারেনি। তারা ভাবছে যে ধরো একটা বাঙালি এফেক্টেড, কেউ বলছে তার পরের ব্যাপার সে বুঝুক গিয়ে, আমার এই বিষয়ে এখানে নাক গলানোর দরকার নেই, আমি আমারটা বুঝবো। সে এই বিষয়ে অত্যন্ত স্বার্থপর। আর বাঙালিরা বিভিন্ন কারণের জন্য, বিশেষ করে এতদিন ধরে এখানে একটা বাম মনস্ক সরকার থাকার কারণে তারা প্রচণ্ড বিশ্বমানব হয়ে গেছে। বাঙালিরা একমাত্র জাতি যে বলতে পারে যে বর্ডার খুলে দাও, আমরা বিশ্ব নাগরিক, হ্যাঁ আমরা কি মানুষত্বই সবচেয়ে বড় ধর্ম, এইসব কথাবার্তা বলে। সেই কারণে বাঙালিরা নিজেদের ওই কথা বলতে পারছে না। কথা বলতে চাইলেও এখন সে, আর এতদিন ধরে যেহেতু নিজের জন্য কথা বলেনি, এখন কথা বলতে চাইলেও বুঝতে পারছে না কি নিয়ে কথা বলি। সেই কারণে বাঙালিরা প্রচণ্ডভাবে এফেক্টেড। আর যদি শৌচালয় নিয়ে কথা বলছে, কাজ থেকে বের করে দেওয়া, এটা শুধু একটা কাজ থেকে বের করে দেওয়া মানে চাকরির, শুধু চাকরি জায়গা থেকে তো হচ্ছে না। সে তোমার টিচার রিক্রুটমেন্টের কথা বলো, সে তোমার কোনো একটা মুদিখানার যে দোকান আছে একটা পাড়ায়, এই যে ধরো এই পাড়ায় আমরা বসে আছি, এখানে যতগুলো পানের দোকান আছে সেখানে একটা বাঙালি পাবে তুমি? আমরা তো বসে আছি বড় বাজারেতে, এখানে আমাদের আশেপাশে বাঙালি তো আমাকে দূরবীন দিয়ে খুঁজতে হয়। বাঙালি দুজন, তুমি আর আমি। হ্যাঁ, এখানে বাঙালিদেরকে দূরবীন দিয়ে খুঁজতে হয়। আমরা বসে আছি, আমাদের দর্শকদের জানানোর জন্য বলে দিই যে আমরা বসে আছি নেতাজি সুভাষ মিশনেতে বসে আছি। এই ঘরটাই দ্য বেঙ্গল ভলেন্টিয়ার্স বলে নেতাজি সুভাষচন্দ্রেরই প্রতিষ্ঠিত একটা সংগঠনের অনুসারী একটা সংগঠন। সেই সংগঠনের এটা অফিস, কেন্দ্রীয় কার্যালয় বেঙ্গল ভলেন্টিয়ার্স। আমরা যারা বাঙালি, মানে দেশের স্বাধীনতা, বাঙালির স্বাধীনতা, বাঙালি জাতীয়তাবাদ, ভারতবর্ষের জাতীয়তাবাদী রাজনীতি, এই সমস্ত আদর্শেরই প্রচারক এবং প্রসারকারী একটা সংস্থা। এখানে বসে আমাদেরকে এই আলোচনাটা করতে হচ্ছে, এটা কিন্তু আমাদের কাছে একটা খুব দুর্ভাগ্যের বিষয়, লজ্জার বিষয়। আর তুই যে কথাগুলো বললি সেইটার পরিপ্রেক্ষিতে আমি কয়েকটা জিনিস বলি। সেটা হচ্ছে যে এই বাঙালিদের সম্বন্ধে বেশ কিছু এটা সেই ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে। ব্রিটিশ আমলেও বাঙালিদেরকে ওই সেই নন মার্শাল রেস হিসাবে দাগিয়ে দেওয়া হয়েছিল। সেই যেহেতু বেঙ্গল ইনফ্যান্ট্রিতেই প্রথম ইয়েটা শুরু হয়েছিল, প্রথম বিশ্বযুদ্ধে নয়, বেঙ্গল ইনফ্যান্ট্রিতে প্রথম সিপাহী বিদ্রোহটা শুরু হয়েছিল ব্যারাকপুরেতে আমাদের। না বলছি যখন ডিসব্যান্ড করা হয়, কিন্তু তার আগে তো এই তোর মাদ্রাজ রেজিমেন্ট আর বেঙ্গল রেজিমেন্ট, এই দুটো রেজিমেন্টই ছিল ব্রিটিশ রয়্যাল ইন্ডিয়া আর্মির দুটো মেন রেজিমেন্ট ছিল। বেঙ্গল রেজিমেন্টটা সব থেকে বড় রেজিমেন্ট ছিল। তো সেইটার পর এই বাঙালিদেরকে নন মার্শাল রেস হিসাবে চিহ্নিত করে তাদের মানে আর্মিতে উঁচু পদ দিত না, বা আর্মিতে ঢোকার ব্যাপারে নানা রকম বিভিন্নভাবে ডিসক্রিমিনেট করতো। কিন্তু এই যে ডিসক্রিমিনেশনটা, এটাও কিন্তু পুরো ফেক। কারণ লাস্ট পাওয়া তথ্য অনুযায়ী 2011-12 তথ্যটা পাওয়া গেছে, যে তথ্য অনুযায়ী ভারতবর্ষে রাজ্যভিত্তিক যত মানে ইন্ডিয়ান আর্মিতে রিক্রুটমেন্ট হয় তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল থেকে রিক্রুটমেন্ট হয় 6th লার্জেস্ট নাম্বার অফ আর্মি মেন, ওয়েস্ট বেঙ্গল থেকে রিক্রুট। তাহলে যেখানে ষষ্ঠ, মানে প্রায় 3500-4000 মতো প্রতি বছর রিক্রুটমেন্ট হচ্ছে, অ্যাটলিস্ট সেই বছর এইটা হয়েছিল, তাহলে তুই এটাকে নন মার্শাল জাত হিসাবে বলতে পারবি না। বাঙালিদের সকল যে বাংলা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম দিয়েছে, যে বাংলা মাস্টারদা সূর্য সেন, বিনয় বাদল দীনেশের জন্ম দিয়েছে, ক্ষুদিরাম বসুর মতো বীরের জন্ম দিয়েছে, বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর জন্ম দিয়েছে, বলা যেতে পারে তো যে বাংলা দেশের স্বাধীনতা এনে দিয়েছে। যতজন স্বাধীনতা সংগ্রামী ফাঁসি কাঠে প্রাণ দিয়েছে, যতজন স্বাধীনতা সংগ্রামীকে আন্দামানেতে অন্তরীণ করা হয়েছে, জেলে পাঠানো হয়েছে, সেলুলার জেলে, তাদের তো মেজরিটি বাঙালি ছিল। বিজেপি সরকার তো তাদের নাম ওখান থেকে বাদ দিয়ে দিচ্ছে। তুমি যদি দেখো এই মার্শাল রেসের এই যে পুরো গল্পটা, এই মার্শাল রেস প্রথমত এটা ইউরোপে একটা মানা হয় যে ইউরোপের কিছু কিছু এরকম জাতি আছে, বেসিক্যালি নর্ডিক, জার্মেনিয়া, তাদেরকে ওরা মার্শাল রেস হিসাবে করেছে। কিন্তু সেই পরিপ্রেক্ষি আলাদা, আর এখানে আলাদা। এখানে যারা ব্রিটিশদের চাটুকারিতা করতো তাদেরকেই মার্শাল রেস দাগানো হয়েছে। আর যারা বিরোধিতা করে এসছে যে আমরা কারো দাসত্ব মানবো না, তাদেরকে নন মার্শাল দাগিয়ে দেওয়া হয়েছে, যাতে তারা হীনমন্যতায় ভোগে। পুরো গেমটাই হচ্ছে যে একটা জাতিকে
একটা জাতি যাতে হীনমন্যতায় ভোগে, যাতে তার সবকিছু আমরা লুটে নিতে পারি, নারী হোক। এই যে তুমি সোশ্যাল মিডিয়া দেখো, এই জিনিসটা দেখ তুই, ব্রিটিশরা করে গেছে কিন্তু আজকে তো আমাদের দেশ স্বাধীন। ব্রিটিশদের চামচারা তো এখন বসে করছে, এটাই বড় প্রশ্ন। ব্রিটিশদের চামচারাই বসে এখন এই জিনিসপত্রগুলো করছে। শুধু তাই নয়, আমি পরের যে পয়েন্টটা আসতে যাচ্ছিলাম, যে এই যে বাঙালিদেরকে সোশ্যাল মিডিয়া বারবার টার্গেট করা হয়, সোশ্যাল মিডিয়া টার্গেট এই কারণেই করা হয়। আর কি নিয়ে টার্গেট করা হয়? যে বাঙালিদের ভিখারি বলা হয়। বাঙালি যদি ভিখারি হয়, এই রাজ্যে এত মাইগ্রেশন হচ্ছে কি করে? এতই ভিখারি একটা রাজ্য পশ্চিমবঙ্গ, কিন্তু বিধানসভা নির্বাচনের ডেটা অনুযায়ী প্রায় 1,40,00,000-এর কাছাকাছি ওপার মানে ভারতবর্ষের অন্য রাজ্য থেকে পশ্চিমবঙ্গে এসে হিন্দুস্তানি বলবো, একদম স্পষ্ট কথা, হিন্দুস্তানিরা অন্য রাজ্য থেকে এখানে মাইগ্রেট করে, উত্তর ভারতীয় হিন্দুস্তানি গোবালয়ের বাসিন্দারা। কিন্তু এখানে নাকি চাকরি নেই, এখানে কোনো ব্যবসার কোনো কাজ নেই, কিন্তু এখান থেকে রাজস্থান থেকে সব এখানে পাল করে ঢুকছে। অদ্ভুত ব্যাপার, যাদের এত টাকা পয়সা আছে সেই রাজ্যে লোকেরা মাইগ্রেট করে যাচ্ছে না। তারা, আর যদি তুমি দেখো যারা সাউথ ইন্ডিয়ার লোকেরা, তারাও একই কমপ্লেন, মহারাষ্ট্রেও সেখানেও একই কমপ্লেন। এই সোশ্যাল মিডিয়া একটা টিম তৈরি হয়েছে, যেটা বিজেপি তৈরি করেছে নাগপুর আইটি সেল থেকে, নাম নিয়ে বলা কি, নাগপুর আইটি সেল থেকে। মানে এখন তো আর লুকো ছাপার কোনো জায়গা নেই, যে যখন আমার অমিত মালবিয়া যখন নিজে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, তখন আমাদের লুকিয়ে কি লাভ? হ্যাঁ সেটাই, অমিত মালব্য। শোন একটা জিনিস, আমার ঘর যখন লুট হয়ে যাচ্ছে, আমার বাড়ির আনাজ লুট হয়ে যাচ্ছে, আমার বাড়ির মা বোনেদের ইজ্জত সম্ভ্রম লুট হয়ে যাচ্ছে, সেখানে আমি ওই ঘোমটা দিয়ে না আমি বিশ্বমানব সাজবো, আমি বলবো না আমি কোনো কারো দিকে আঙুল তুলবো না, এগুলো করাটা কিন্তু অ্যাকচুয়ালি নিজের ক্ষতিটা ডেকে আনা। কারণ আজকে দেখ, সেই ছোটবেলায় শোনা সেই গল্পটার মতো হয়ে গেল, একটা জঙ্গলেতে 100টা শুয়োর রয়েছে, একটা বাঘ এসে আক্রমণ করলো, সেই বাঘটা প্রথম দিন একটা শুয়োরকে খেয়ে চলে গেল, প্রতিদিন আসছে একটা করে শুয়োর খেয়ে যাচ্ছে। এবার লাস্ট দিন 100তম দিনেতে গিয়ে লাস্ট যে শুয়োরটা রয়েছে, সেই শুয়োরটা হচ্ছে, জানে প্রথম দিন যদি আমরা সবাই মিলে প্রতিরোধ করতাম, তাহলে তো আমাদের এরকম ভাবে রোজ একটা করে খেয়ে, ইহুদিরও একটা কোড আছে, যাই হোক না কেন, মানে সে এটাই তার বক্তব্য, যে প্রথম দিন যদি আমরা প্রতিরোধ করতাম তাহলে আজকে আমাকে মরতে হতো না। তো আজকে বাঙালিরা নিজের ভূমিতেই চাকরিহীন, এবং তার চাকরিটা খেয়ে যাচ্ছে অন্য রাজ্য থেকে আসা লোকেরা, এবং তারা যে ব্যবসার ক্ষেত্রেও তাই। আমি চাকরিটার কথা আগে বলছি, কারণ একটা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, দেখ যাদের ব্যবসা করে তাদের একটা ক্যাপিটালের দরকার পড়ে, কিন্তু যাদের ক্যাপিটাল নেই, হয়তো কোনো মতে পড়াশোনাটা করেছে, একটা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, তাদের মেজরিটির একটা টার্গেট হচ্ছে কি আমি একটা চাকরি পাবো, তোমার আমার মতো আর কি। তো সেই যারা আমরা চাকরির খোঁজ করি, বা সেই আমাদের বাড়ির যেসব ছেলে মেয়েরা চাকরির খোঁজ করে, তারা যে তাদের থেকে লেস মানে কোয়ালিফাইড সেটা নয়, তাদের থেকে অনেক বেটার কোয়ালিফাইড। কিন্তু এখানের মানে এইসব সংস্থাগুলোর এত দুঃসাহস বেড়ে গেছে যে তারা চাকরির ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তিতে দিচ্ছে যে বাঙালিরা অ্যালাউড নয়, অ্যাপ্লাই করবে না, অবাঙালি প্রার্থী চাই। বাংলায় তারা সার্ভিস দেবে, বাংলায় ব্যবসা করবে, বাঙালির পকেট থেকে তারা মুনাফা লুটে বাইরে চলে যাবে, কিন্তু বাঙালি ছেলেদেরকে তারা চাকরি দেবে না। আসলে এটা দোষের কিছু না, দোষ বলতে ইন দ্য সেন্স যে কোনো জাতি নিজের লোকেদেরকে টানে, বাঙালিদেরকেও সেটা করা উচিত। আমার তো সবচেয়ে বড় যেটা দাবি স্পষ্ট দাবি হচ্ছে ভূমিপুত্র সংরক্ষণ আইন চাই। এই রাজ্যে প্রত্যেকটা, আমরা দেখি কনফেডারেসিতে থাকি না, কনফেডারেসি হচ্ছে এখানে সবকিছু প্রায় একই রকম লোকজন থাকে, সেই বেসিসে একটা দেশ তুমি তৈরি করছো। আমরা কনফেডারেসিতে থাকি না, আমরা আমরা ইউনিয়নে থাকি। হ্যাঁ, যুক্তরাষ্ট্র, এটা যুক্তরাষ্ট্র। সেই কারণে তুমি যদি আমেরিকাতেও যাও, আমেরিকাতে প্রত্যেকটা স্টেটে নিজস্ব হিরোজ আছে, যারা অন্য রাজ্যের হিরো নয়, নিজস্ব ফ্ল্যাগ আছে, নিজস্ব তোমার অ্যান্থেম আছে, সবকিছু নিজস্ব আছে। তারপরে তারা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতের কনসেপ্টটাও তাই। আমার যখন রাজ্যে কেউ আসছে, আমার যে কালচার, আমার যে আমার সভ্যতাকে তাকে সম্মান দিতে হবে, আমার ভাষাকে তাকে সম্মান দিতে হবে, এই ব্যাপারটা নেই। আর এই চাকরি বারবার পাচ্ছে না, এই কারণে কারণ ভূমিপুত্র সংরক্ষণ আইন নেই। ভূমিপুত্র সংরক্ষণ আইন মানে এরকম নয় যে এটা কোনো জাত ভিত্তিক ব্যাপার না, এটা জাতি ভিত্তিক ব্যাপার, যে বাঙালিরা যেহেতু এখানে মেজরিটি,
বাঙালিদের নামে পশ্চিমবঙ্গ, এটা আমাদের পিতৃভূমি, সেই কারণে বাঙালিদেরকে এখানে সংরক্ষণ দিতেই হবে। বিভিন্ন যদি রাজ্যে যাও, বিভিন্ন রাজ্যে কিন্তু এরকম আছে তো সংরক্ষণ আছে। আজকে এটা তো তুই অন্য রাজ্যে গেলেও দেখতে পাবি, সেটা সাউথ ইন্ডিয়ায় বল বা নর্থ ইন্ডিয়ার অন্যান্য ক্ষেত্রে নয়, বাড়ি পাওয়ার ক্ষেত্রে অবধি। হ্যাঁ 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 হ্যাঁ, বাড়ি পাওয়ার ক্ষেত্রে আমি যেটা বলতে চাইছি, অন্যান্য রাজ্যে গেলে দেখতে পাবি যে সেই রাজ্যের যে প্রধান ভাষা, সেই রাজ্যের অধিবাসীদের যেটা প্রধান মাতৃভাষা, সেই ভাষাটা সেই রাজ্যে পড়াটা মাস্ট সমস্ত স্কুলে। গুজরাটে গুজরাটি শিখতেই হবে, বাংলাতে বাংলার তুমি শেখাতে হবে। এই জিনিসটা যেই সরকার থেকে বেশ কয়েকবার সদর্থক পদক্ষেপ নিয়েছে, বেশ কয়েকবার আইন প্রণয়ন করা হয়েছে, কিন্তু একটা বিপুল সংখ্যক লোকজন অমনি বেঁকে বসে না এটা আমাদের গণতান্ত্রিক অধিকারের ওপর হস্তক্ষেপ ইত্যাদিতে নানা রকম সব বড় বড়, এই যে তুই যাদের কথা বললি, একটা রাজনৈতিক দলের কথা বলি, বামপন্থী দলগুলোর কথা, এটাও খুব অদ্ভুত ব্যাপার। সেটা হচ্ছে গিয়ে এই যে সিপিআইএম 34 বছর বামফ্রন্ট করে, তার আগে একটা পয়েন্ট ক্লিয়ার করে নিই, এই ভূমিপুত্র সংরক্ষণ আইন নিয়ে আমি এই কথাটা বলা খুব জরুরি। ভূমিপুত্র সংরক্ষণ আইন মানে এটা নয় যে অন্য কেউ রাজ্য, অন্য কোনো জাতির লোক সে সেখানে থাকতে পারে না, কাজ করতে পারে না, তাকে মেরে ভাগিয়ে দিতে হবে, না না না। কিন্তু এরকম লোক যে অন্য রাজ্য থেকে এসে এখানে দাদাগিরি দেখায়, অন্য রাজ্য থেকে এসে বাঙালিদের ভাত মারছে, তাদের এখানে কোনো জায়গা থাকে। এটা খুব স্পেসিফিক, এটা এই কনসেপ্টটা সকলের বোঝা উচিত। এই জিনিসটা বুঝতে হবে যে মানে ভূমিপুত্র সংরক্ষণ মানে এইটা নয় যে যারা এখানে রয়েছে, এইখানেই জন্মগ্রহণ করেছে, হয়তো তাদের বাপ চোদ্দ পুরুষরা এখানে থেকেছে, তাদেরকে মেরে, তারা বাঙালিদের কোনো ক্ষতি করছে না সেটা তো পরের ব্যাপার। আমি বলছি যে যারা এখানে, মানে যারা মনে প্রাণে নিজেদেরকে মানে এই পশ্চিমবঙ্গকেই যারা নিজেদের মাটি মনে করে, নিজেদের মা মনে করে, মাতৃভূমি মনে করে, তারা থাকুক, ঠিক আছে, কিন্তু পরিষ্কার ব্যাপার সেটা হচ্ছে এখানের চাকরি, এখানের জমি, এখানের সব কিছুর ওপর এখানকার যারা বাসিন্দা, এখানকার যারা ওই ডোমিসাইল হোল্ডার, তাদের অগ্রাধিকার থাকবে, এটা স্বাভাবিকভাবে, ওই জন্যই তাদের অগ্রাধিকার থাকবে, এটা খুব স্বাভাবিক দাবি। এই দাবিটা কিন্তু শুধু পশ্চিমবঙ্গে নয়, সমস্ত রাজ্যের, এবং সেই রাজ্যে সেগুলো আছে। আমি যেটা বলতে তুই থামালি, সেটা হচ্ছে গিয়ে এই ঠিক এই একই জিনিস। আজকে বামপন্থীরা এই ধরনের বড় বড় বিশ্বমানবতার গল্প শোনায়, ওরা একসময় ইন্টারন্যাশনাল গান শুনিয়ে বিপ্লব নিয়ে আসার গল্প শুনিয়েছিল। ওদের মধ্যে তুই দেখ যে ওরা 34 বছর পশ্চিমবঙ্গের ক্ষমতায় থেকে ওদের পার্টি ফুলে ফেঁপে উঠেছে। অন্যান্য যে রাজ্যগুলো ছিল, ত্রিপুরার মতো একটা ছোট রাজ্য, সেই রাজ্যতেও কিন্তু বাঙালিদেরই ভোটেতে ওরা জিততো। হ্যাঁ, ত্রিপুরীদের ভোটেতে জিততো না, বাঙালিদের ভোটেই জিততো। আর কোন রাজ্যে ওরা ওই 5 বছর ছাড়া ত্রিপুরা, ওই কেরালাতে ওরা ক্ষমতা আসতো, নিরবচ্ছিন্ন না, 5 বছর ছাড়া ক্ষমতা আসতো। তো আলটিমেটলি ওদের হাতে বড় রাজ্য ছিল হচ্ছে পশ্চিমবঙ্গই। কিন্তু তুই দেখ ওদের যে সেন্ট্রাল কমিটি, ওদের যে পলিট ব্যুরো রয়েছে, কজন বাঙালি রয়েছে বা কজন ওদের জেনারেল সেক্রেটারি হয়েছে। একজন বাঙালিকে যখন প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, তখন এরাই নিজেদের পার্টিরই একজন নেতা, যাকে তারা নাকি জননেতা ইত্যাদি ইত্যাদি বলতো, এরাই কিন্তু আবার গিয়ে তাকে আটকে দিয়েছিল। কেন? একজন বাঙালি প্রধানমন্ত্রী হয়ে যেত বলে। ওদের ওই কেরালা বা তামিলনাড়ু লবি, ওরা গিয়ে সেটা আটকে দিল। কেরালা তামিলনাড়ুর যে লবি আছে, তাদের রাজ্যে কিন্তু তারা ভাষা নিয়ে লোকেদের খুন করছে, সেই রাজ্যের আলাদা। আর আমাদের এখানে এরা আছে, এদের মাথায় কোনো বুদ্ধিশুদ্ধি নেই, এরা একদম সম্পূর্ণ আলাদা। এরা বরঞ্চ দলদাস, ওরা দলদাস নয়। তুমি যদি কেরালায় যাও, কেরালাতে তো তুমি হিন্দি বলতেই পারবে না, কোনো হিন্দি সাইনবোর্ডে কোনো ব্যাপারই নেই। সাউথ ইন্ডিয়ায় পেরিয়ারকে ওরা রীতিমতো পুজো করে, অন্তত তামিলনাড়ুতে তো বটে, পেরিয়ারকে রীতিমতো পুজো করে। এবং ওখানে বলছি পেরিয়ার হোক আর না হোক, যে কোনো একজন ব্যক্তি তার ভেতরে আত্মসম্মান বোধ আছে, তা ওখানের বামপন্থীরা আর এখানের বামপন্থীরা মধ্যে কোনো মানে মিলই নেই। এখানের বামপন্থীরা সবাইকে নিয়ে চলবো, সে আমাকে পছন্দ করুক আর না করুক, আমি সবার কথা বলবো, সে আমাকে 4টে গালাগালি দিল কারণ আমার মনুষ্যত্ব বোধ আর এই সেই হ্যান ত্যানের ডায়লগ। সাউথ ইন্ডিয়ার লোকেরা না, আমি তাদের কথা বলবো যারা আমার ভাষায় কথা বলে, যারা আমার জাতির লোক, যারা আমার সংস্কৃতি মেনে চলে, যে আমাকে ভোট দিতে পারে, যে আমার লোক, যে আমার রাজ্যে জন্মেছে, হাজারো বছর ধরে এখানে আছে, আমি শুধু তার কথা বলতে চাই। কারণ ওই রাজ্যের ভিত্তি হয়েছে ওইভাবে, আমাদের রাজ্য ভিত্তি হয়েছে ওইভাবেই। আমাদের বাপ ঠাকুরা তো বাইরে থেকে হুট করে একদিন করে নিয়েছে আমরা বাঙালি হয়ে যাবো, আমরা শয়ে হাজার হাজার বছর ধরে এখানে আছি বলে বাঙালি।
আমরা ডিসাইড করেছি, যেরকম আমরা ডিসাইড করেছি ভারতের সাথে যুক্ত হবে, আমরা অন্য কোথাও যাবো না, একইভাবে আমরা ডিসাইড করেছি। এখানে তো রেফারেন্ডাম হয়েছে যে আমরা ভারতে থাকতে চাই। ভারত 100 বার, আমরা কোনো এরকম ইসলামিক রাষ্ট্র হ্যাঁ এরকম না, আমরা একটা এইরকম একটা গণতান্ত্রিক দেশের, গণতান্ত্রিক একটা সেকুলার দেশ, সেই দেশেতে আমরা থাকবো, এই দেশেতে সবাই মিলে একসঙ্গে। আর সব থেকে বড় কথা, আমরা যে দেশের স্বাধীনতা নিয়ে এসেছি, বাঙালি এই দেশের রক্ত দিয়ে এই দেশের স্বাধীনতা, এখানে জমিদারি চলার কথা, মানে পৃথিবীর কোনো মানে যে কোনো দেশেই যারা স্বাধীনতা এনেছে, সেই দল বল, সেই জাতি বল, সেই জাতি সেখানে স্বাভাবিকভাবেই রাজত্ব করছে। কিন্তু খুব অদ্ভুত ব্যাপার, মানে সেটাও আমি এই নেতাজি সুভাষ মিশনের অফিসে বসে আমরা এটা আলোচনা করছি, সেটা হচ্ছে ওই ত্রিপুরী কংগ্রেসে নেতাজি ভোটে জেতার পর ত্রিপুরী কংগ্রেসের প্রেসিডেন্ট হলেন, এবং তারপর ওনাকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করা হলো এবং উনি বাধ্য হলেন পদত্যাগ করতে, ধিক্কারে পদত্যাগ করে দিলেন। সেইটার পর থেকে আর কাউকে, মানে অল ইন্ডিয়া লেভেলে ওই পর্যায়ে, প্রণব মুখার্জি রাষ্ট্রপতি হয়েছেন, একজন নমস্য ব্যক্তি, ঠিক আছে, কিন্তু নেতাজির পর থেকে দেশের শাসন ক্ষমতা চালানোর মতো বা দেশকে পরিচালনা করছে এরকম আর কাউকে অন্য, বিশেষ করে উত্তর ভারতের যারা উত্তর ভারতীয় যে লবিটা রয়েছে তারা কিন্তু উঠতে দেয়নি। মানে তুই দেখ, আপ টু ত্রিপুরী কংগ্রেসের সম্ভবত 13 জন, ইনক্লুডিং নেতাজি, 13 জন প্রেসিডেন্ট ছিল বাঙালি, ঠিক আছে। সে সিআর দাস ছিলেন, ছিলেন কি বলে, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন, অনেকে ছিলেন, 13 জন ছিলেন। এমনকি এই যে রাসবিহারী এভিনিউ, তো সেটা রাসবিহারী ঘোষের নামে ছিল, ঠিক আছে। এনারা সব কংগ্রেসের বড় বড় নেতা ছিলেন, কেউ কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছেন। কিন্তু তারপর থেকে আজকে স্বাধীনতার 75 বছর হয়ে গেছে, স্বাধীনতার আজকে 76-77 বছর হচ্ছে, তো একজনও কিন্তু আর বাঙালি প্রেসিডেন্ট হয়নি কংগ্রেসের। বাঙালি প্রেসিডেন্ট তো অনেক দূরের কথা, একটা কাউন্সিলর টিকিট অবধি কাউকে দেওয়া হয় না। এর পেছনে সবচেয়ে বড় কারণটা কি জানো? সবচেয়ে বড় কারণ হচ্ছে জাতির ঊর্ধ্বে উঠে এই কারণে পাকামি মারতে নেই, কোনো কারণ ছাড়া হুট করে উঠে সৌরভ গাঙ্গুলি জিনিসটা, সৌরভ গাঙ্গুলি তার দলে ভারতের যখন এই এত বুকি নিয়ে এত ঝামেলা চলছে, আর আমি কারণ ওই ক্রিকেটারদের নাম নিতে চাই না, কিন্তু এরকম প্রচুর ব্যক্তি আছে যাদের নিয়ে বিভিন্ন রকম স্ক্যাম উঠেছিল, সেই দলকে নিয়ে এসে গঠন করা, তাকে জায়গা দেওয়া, নতুন বিভিন্ন রাজ্যের খেলোয়াড়দেরকে নিয়ে এসে একটা দল তৈরি করা, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু কেউ ওইভাবে সৌরভ গাঙ্গুলিকে মানে ওইভাবে কেউ মানে না, যেহেতু বিশ্বকাপটা পায়নি, কিন্তু এতগুলো প্লেয়ারকে জায়গা দিয়েছে, তা সত্ত্বেও তাকে খুব একটা বেশি মানা হয় না। একই কেস, সবার ভালো করব আর নিজের জাতির কথা ভাববো না, একটা সেলফ স্যাক্রিফাইস করবে, এটা কোনো সেলফ স্যাক্রিফাইস নয়। জাতির ঊর্ধ্বে উঠে কাজ করা উচিতই নয়। যতবার বাঙালি গুলো করতে যে প্রত্যেকবার মার খেয়েছে। আজকে এমন অবস্থা আমাদের এখানে, এই আসামের মতো একটা ইনসিগনিফিকেন্ট স্টেট, সে ওখান থেকে বঙ্গাল খেলা হয়েছে, আর তখন পশ্চিমবঙ্গে যে সিটিং চিফ মিনিস্টার ছিল সে কিছুই পদক্ষেপ নেয়নি। শুধু তাই নয়, এখানে মাসুল সমীকরণ নীতি লাগানো হয় এই বাঙালিদের টাকায় করে। আজকেও যেরকম বিভিন্ন রাজ্যের ঘর সংসার চলছে, আমরা এখান থেকে যত কর দিই তার থেকে কম পাই, যথেষ্ট কম পাই একদম। সেই সময় মাসুল সমীকরণ নীতি লাগিয়ে বাংলাকে এখানে বিভিন্ন পুঁজি বাজার ধ্বংস করে পাঠিয়ে দেওয়া, এখানে বিশেষ করে গুজরাটের লোকেরা সবচেয়ে বেশি লাভবান হয়। আরো এরকম উত্তরপ্রদেশ তো বটেই, গুজরাট সবচেয়ে বেশি। এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অফ ইন্ডিয়া ডিপেন্ডেড অন দ্য ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অফ ওয়েস্ট বেঙ্গল, স্পেশালি দ্য ইস্টার্ন জোনস। তো এই দেখ, এটার একটা ঐতিহাসিক পরিপ্রেক্ষিত রয়েছে। তুই যেটা বললি, আমি এই জায়গাটা একটু বলি, সেটা হচ্ছে কি, হ্যাঁ, সেই সময় আসামে যখন বঙ্গালী খাওয়া হচ্ছিল, সেই সময় আমাদের এখানকার মুখ্যমন্ত্রী বা সেই সময় যে পার্টি ছিল তারা কিছু বলেন। তারা যখন ত্রিপুরায় ক্ষমতায় রয়েছে, সেখানে যখন ত্রিপুরার যারা রয়েছে, হ্যাঁ, তাদের সঙ্গে যখন বাঙালিদের ঝামেলা হচ্ছে, তখনও তারা চুপ থেকেছে। এদিকে তারা বাঙালিদের ভোটই সেখানে জিতছে।
আবার এটাও ঠিক কথা যে প্রায় বলা যেতে পারে 100-150 বছর আগে থেকে যে যাদের কথাগুলো তুই বলেছিস অলরেডি, যে তাদের প্রতি কোনো বিদ্বেষ পোষণ আমরা কেউই করছি না, যে 100-150 বছর আগে এই যে কলকাতার আশেপাশে বা এই গঙ্গার ধার বরাবর যে এত ইন্ডাস্ট্রি তৈরি হয়েছিল বা চা বাগান, এইসব জায়গায় কিন্তু ওই বিহার বা পরবর্তীকালে অধুনা ঝাড়খণ্ড এইসব জায়গাকার শ্রমিকদেরকে নিয়ে আসা হয়েছিল এখানে কাজ করানোর জন্য। তারা লো কস্ট লেবার হিসাবে এখানে কাজ করতে এসেছে। তারাই কিন্তু এই ইন্ডাস্ট্রিগুলো দাঁড় করানোর পেছনে অনেক তাদের রক্তঘাম রয়েছে। কিন্তু আজকের দিনে যে জিনিসটা দেখা যাচ্ছে, ওরা কিন্তু অলরেডি বাঙালি হয়ে গেছে, মানে তারা এই ধর 150-200 বছর ধরে থাকতে থাকতে তারা অলরেডি বাঙালি হয়ে গেছে। কিন্তু আজকে যারা ওই বাইরে থেকে বাংলাকে নিন্দে করছে, বাঙালিদেরকে বাংলাদেশি বলছে, এদিকে তারা এখানে চলে আসছে, এসে ফুটপাত দখল করছে, তোর আমার ব্যবসা যাতে বন্ধ হয়ে যায় সেটার জন্য সোজা কথা একদম কোট আনকোট বলছি চুগলি করছে, এবং তারপর বাঙালিকেই গালাগালি দিচ্ছে, ব্যবসা করে না, ঠিক আছে, বাঙালি নাকি ব্যবসা করে না, ঠিক আছে। এই জিনিসটা এটা মানতেই হবে। তুই একটু আগে একবার একটা কথা বললি, সেটা হচ্ছে একটা সময় পর্যন্তই বাঙালি জাতীয়তাবাদ এই ব্যাপারটা নিয়ে কেউ অতটা আমরা সচেতন ছিলাম না। দু একটা এরকম ছোটোখাটো সংগঠন ছিল, যেমন আমি এক সময় দেখতাম ওই আমরা বাঙালি বলে একটা সংগঠন ছিল, যেটা যদিও RSS এর একটা কি বলা যেতে পারে ছদ্ম সংগঠন, একটা ছুপা আউটফিট পরবর্তীকালে জানা যায়। কিন্তু হ্যাঁ, এটা ঠিক যে বিগত প্রায় 7-8 বছর ধরে কিছু কিছু সংগঠন, আমি একদম নাম করেই বলছি, সেটা বাংলা পক্ষ বল বা পরবর্তীকালে সেই বাংলা পক্ষর আরও যারা ওই একই সমগোত্রীয় যেসব সংগঠন, জাতীয় বাংলা সম্মেলন বা বঙ্গযোদ্ধা ইত্যাদি ইত্যাদি বেশ কিছু সংগঠন তৈরি হয়েছে। এদের এই সিরিজ অফ কি বলবো মুভমেন্ট এবং মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য তারা যেভাবে প্রচার করেছে, এটাতে কিন্তু আজকে বিশেষ করে শিক্ষিত বাঙালি, মানে শিক্ষিত বাঙালি যারা চাকরি খুঁজতে যাচ্ছে তাদেরই তো পেটে লাথিটা পড়ছে। বিশেষ করে শিক্ষিত বাঙালির মধ্যে একটা বড় অংশ কিন্তু সচেতন হচ্ছে। মানে আমরা শেষ করতে চলেছি সেই জায়গাটায় শুধু এইটুকুই বলতে চাই, সেটা হচ্ছে কি একটা বড় অংশ কিন্তু সচেতন হচ্ছে। হ্যাঁ, এখনও আমাদের মধ্যে অনেকেই রয়েছে বিশ্বমানব, কারণ তারা ওই গুটখাখোরদের থুতু চেটে নিজেদের আখেরটা গুছিয়ে নেওয়ার একটা স্বপ্ন দেখে। কিন্তু বেশ কিছুটা আমরা তোমার সাথে এক দুটো জায়গায় খুবই ডিফার করি। তুমি যে বললে যে এখানে অনেক দিন ধরে আছে তাই এখানে বাঙালি হয়ে গেছে, এই বাঙালির চেয়ে বেশি বাঙালি কনসেপ্টটা এটা অত্যন্ত একটা খারাপ কনসেপ্ট। প্রথম কথা এটা একদম মিথ্যে কনসেপ্ট, এগুলো এটা তোমার দোষ নয়, এটা কারোরই দোষ নয়, কিন্তু আমাদের মাথায় গেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে এটা বাঙালির চেয়ে বেশি বাঙালি। প্রথমত এরকম কোনো ব্যাপার নেই। যখন বাঙালি দেশের জন্য লড়ছিল তখনই এখান থেকে একজন বিহার ফর বিহারিজ, উড়িষ্যা ফর উড়িয়া, আসাম ফর অমিয়াস বলে এখান থেকে আলাদা আলাদা করার চেষ্টা করেছে এবং আলাদা হয়েছে। তো তার রাজ্যে যখন যতটা অধিকার বাঙালির, আমার রাজ্যে তার ততটাই অধিকার তার প্রাপ্য, তার চেয়ে বেশি নয়। একদমই নয়, একদমই নয়। হ্যাঁ, প্রথম। সেকেন্ড, যারা বাইরে থেকে এখানে কাজ করতে আসছে, ঠিক মানে এতদিন ধরে কাজ করেছে থেকেছে, আমাকে দেখতে হবে সে আজকের দিনে দাঁড়িয়ে সে কি আমার সংস্কৃতি মেনে চলছে এতদিন এত বছর ধরে। এটা খুব অবভিয়াস ব্যাপার, এটা খুব অবভিয়াস ব্যাপার। সে তুমি এখানে থেকেও যদি হ্যাঁ ঠিক আছে, আমি যদি আমেরিকায় যাই সেখানে গিয়েও আমি বাঙালিরা ওখানেও দুর্গাপুজো করে, ঠিক আছে, কিন্তু আমাকে আমেরিকায় গিয়ে আমেরিকার নিয়ম কানুন মেনে চলতে হবে, তা নাহলে ওখানে বাস করে দেবে। সে ওখানে হ্যালোউইনও করে, সে ওখানে তার সংস্কৃতি মেনেই চলে। বাঙালিরা ভারতের মধ্যে যেখানে তুমি দেখবে সেখানে যে তার সংস্কৃতি মেনেই চলে। এই চিত্তরঞ্জন পার্কে যে বাঙালিগুলো থাকে তারা কি ওখানে যে ছট পূজায় কাউকে উইশ করে না? সবই করে। কিন্তু যখন আমার রাজ্যের ব্যাপার আসছে, যেখানে বাঙালিদের একমাত্র মানে বাঙালিদের লাস্ট স্ট্যান্ডই বলতে পারো পশ্চিমবঙ্গ, ঠিক, যেটা অন্য কোথাও যদি বাঙালি খেদাও হয় সেটা কোথায় যাবে? সেটা পশ্চিমবঙ্গে আসবে, সে তার উত্তরপ্রদেশ যাবে না, অযোধ্যায় যাবে না, সে বেনারসে যাবে না, অন্য কোথায় যাবে না। আরে শোন, এই জায়গাটা তো লুকোনোর কোনো জায়গা নেই, সেটা হচ্ছে বাঙালি, ওভারঅল বাঙালির ভারতবর্ষের মধ্যে লাস্ট স্ট্যান্ড ডেফিনেটলি ওয়েস্ট বেঙ্গল। আর তার সঙ্গে আরো একটা খুব মেজর ব্যাপার, সেটা হচ্ছে হিন্দু বাঙালির সারা ভারতবর্ষের কেন সারা পৃথিবীর মধ্যে লাস্ট স্ট্যান্ড কিন্তু এই পশ্চিমবঙ্গ। এটাই স্টালিনগ্রাড, আর কিছু নেই একদম। আর সেকেন্ড আরেকটা পয়েন্ট যে লাস্ট বাস্তিও একদম। আর যে এর থেকে এবারে
আমরা তো এগুলো ডিসকাস করলাম, ঠিক আছে, এবার আমরা ঘুরে দাঁড়াবো কি করে, এটা একটু হালকা ডিসকাস করব। একদম করাটা উচিত। তো এগুলো অনেক পয়েন্ট আছে, বেশি ভিডিও লম্বা করবো না, 3-4টা পয়েন্ট বলছি। এক, যদি আপনাকে কেউ মারে, আপনি কি অন্য কারোর জন্য ওয়েট করবেন যে কেউ আপনাকে কখন কে সাহায্য করতে আসবে, কখন যাব যে ডায়েরি লিখবো? হ্যাঁ, আমি ওটা বলতে পেরেছি যে যদি আপনাকে কেউ আঘাত করে, আপনি তো অন্য কারোর দিকে হাঁ করে তাকিয়ে থাকতে পারেন না। যে আমরা সব সময় তো আর লোককে পাশে পাওয়া যায় না। রাত 10:30টায় আমি কালকে একটা ভিডিও দেখেন, বাঙালি ভিকটিম কার্ড খেলবে ইদানিং, এটা খুব ভালো শুরু করেছে। দেখুন আমাদের মারছে, আর এই সেই সামনে ওই সোশ্যাল মিডিয়াতে গিয়ে মেকআপ করানো কয়েকটা মেয়ে ছেলেকে বসাবে, তারা বসে ওখানে কান্নাকাটি করবে, দেখুন আমাদের মারছে এই যে হ্যান ত্যান। ওরকম নয়। আমি চাইছি বাঙালিরা একটা, যেহেতু বাঙালিরাই অ্যাকচুয়ালি মার্শাল জাতি, পাল যুগ সেন যুগ থেকে শুরু করে আমরা গঙ্গারেদ্দি সম্প্রদায়ের সন্তান, আমরা 2,500-3,000 বছরের ইতিহাস আছে। আমরা আমরা আর আমাদের যে ধনানন্দ বলে একজন রাজা ছিল, সে যে লোকের উপরে চোটপাট করতো, আমরা তো মার্শালই মার্শাল। এমনকি অনেকে জানবে না, এখন সবাই শুধু ওই ক্রিকেট খেলে, ওই হেলমেট ফেলমেট গার্ডফার্ট পরে বলে। এক সময় আমরা ভারতকে বিভিন্ন অলিম্পিকে রিপ্রেজেন্ট করতাম, সেটা মার্শাল আর্টস এর কথা বলছি। ফাদার অফ, আমি চাই লোকেরা যারা এটা দেখছে তারা গুগল করুক যে ফাদার অফ ইন্ডিয়ান বক্সিং। একদম, হ্যাঁ, যে নাম আপনারা নিচে জেনে আমাকে বলার দরকার নেই। সেরকম ভাবেই আমি চাইছি যে মার্শাল কালচারটা আছে, গান, কবিতা, নাটক ফাটক এগুলো অনেক হয়ে গেছে। ইনফ্যাক্ট অস্কারও এসে গেছে, তুই যার কথা বললি তার নোবেলও এসে গেছে, অস্কার নোবেল, তার বাড়িও এখান থেকে খুব বেশি দূরে, এবং আরো একটা, শুধু তার কথা নয়, আমি গোহদের বাড়িও এখান থেকে খুবই কাছে। মানে যে সেই সময় তো আখাড়াই ছিল, যে সেই সময় মানে বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়নকে হারিয়েছে। ঠিক আছে, তো সুপার হেভিওয়েট, হ্যাঁ সুপার হেভিওয়েট। তো এই ইতিহাস বাঙালির রয়েছে, কিন্তু ভাই কবে হাত দিয়ে ঘি মানে ভাত মেখেছি ঘি দিয়ে, হ্যাঁ এখনো হাতে ঘিয়ের গন্ধ। ওটাই আমি বলছিলাম যে বাঙালিদের এই আর্ট কালচার এগুলো তো ঠিক আছে, দেখো অস্কারও এসে গেছে, নোবেলও এসে গেছে, আর কিছু নেওয়ার বাকি নেই। হ্যাঁ, আর এগুলো যে বাইরের যারা এই গোপালয়ের লোকেরা আছে, তারা কিন্তু এগুলো দেখে বাঙালিদেরকে দুর্বল মনে করে। মানে আমি কথাটা বলছি, লোকেরা তো শুনে একটু খারাপ লাগতে পারে, বা লোকেদের একটু মেয়েলি মনে করতে পারে যে ভাই এদের তো মার্শাল কোনো ব্যাপার নেই। তো যাতে এই আর বাঙালিদের নিজেদেরও হিন্দুমনতা কাটানোর জন্য এরকম বিভিন্ন রকম যত মার্শাল আর্ট আছে, প্রোডাক্টিভ মার্শাল আর্ট, বক্সিং, কিক বক্সিং, মুay থাই, হ্যাঁ, জিজুৎসু, এগুলোর প্রতি এগুলো শেখা ম্যান্ডেটরি হওয়া উচিত। কিন্তু তুই যেটা বলছিস, সাউথ ইন্ডিয়ার একটা পার্ট রয়েছে যেখানে মার্শাল আর্ট শেখাটা ওখানকার কালচারের মধ্যে, সেই কালারিয়া পাত্তুর ওগুলো তো রয়েছে। আমি বলছি যে অন্যান্য রাজ্যের তুলনায় এই যে তুই যে ধরনের মার্শাল আর্ট কথা বলছিস, এগুলোর চর্চা বাংলায় কিন্তু অনেক বেশি হয়। না, বাংলায় চর্চা খুব বেশি হয় বলতে, এবার এখানে একটা ব্যাপার আছে, এখানে প্রচুর এরকম মার্শাল আর্টের জিম আছে, কিন্তু সেখানে ওই নেপালি, গোর্খা এরাই সবচেয়ে বেশি। বাঙালি শেখায়, কিন্তু তার স্টুডেন্ট বেশি নয়। স্টুডেন্ট আমি চাইছি, আর এই যে কলারি পাট্টু আর এগুলো যুগ চলে গেছে, এগুলো আর শিখে লাভ নেই। এটা আমাদের সবাইকে মানতে হবে যে আজ থেকে 100 বছর আগে যারা অ্যাথলিট ছিল, তাদের মধ্যে একজন আজকের দিনে কম্পিট করার 1 মিনিট টিকবে না। যে মডার্ন যে মার্শাল আর্ট গুলো আছে সেগুলো শেখা উচিত। তুমি কেউ যদি তোমাকে মারে, তুমি কি ওয়েট করবে যে সৌদি ভট্টাচার্য আর রাজীব দা কখন এসে তাকে বাঁচাবে, বা সে তার পক্ষে যে কখন কথা বলবে, গড়গদা কখন ভিডিও করবে আর ছেলে নিয়ে এসে? না, এটা নিজের সুরক্ষা তো নিজেকেই করতে হবে। এটা দেখ, আত্মরক্ষার যে ব্যাপারটা, এটাও আমরা জানি যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এখন এই নিয়েও একটা পদক্ষেপ নিয়েছে, সেটা তো পরের ব্যাপার। কিন্তু আমি বলছি একটা সোজা হিসেব দেখ, আমার তো ওই বাঙালিদের জন্য মেসেজ যারা পশ্চিমবঙ্গ সরকারকে সমর্থন করে না, তাদের বাঁচার জন্য যদি সমর্থন না করে, তার মানে তো এরকম না যে সে বাঙালি বলে তাকে আক্রমণ করা উচিত, বা সে আক্রমণ করলে আমাদের চুপ থাকা। না, সেও যে মার্শাল আর্ট শিখুক, না, আমি ওই কথাটা বলছি না। আমার বক্তব্য হচ্ছে, এই যে ধর রাস্তাঘাটে বাঙালিদেরকে, বাংলার মুখী যেসব অবাঙালিরা যখন তখন আক্রমণ করছে, হ্যাটা করছে বা দুচ্ছাই করছে, এমনকি মেরে ধরে দিচ্ছে, দোষটা কিন্তু সেই অবাঙালি হয়তো কিছু করেছে। এই কদিন আগেই আমার দেখা বাসেতে, যে বাসটা গৌরীবাড়ি ব্রিজ থেকে নামছে, আর একজন একটু বয়স্ক ভদ্রলোক, সে বাস থেকে নামতে গিয়ে, ভিড় বাস, স্বাভাবিকভাবেই
একটু লোকের গায়ে ঠেকছে, এবার বাসেতে একটা পাবলিক বাসেতে লোকের গায়ে ঠেকবে, সেটা হয়েই থাকবে। তো একটা অবাঙালি একজন কেউ তাকে রীতিমতো খেঁকিয়ে উঠলো পর্যন্ত ঠিক আছে, তারপরেই যে জিনিসটা হলো, ঠিক আছে আমি বলছি না মানে খেঁকিয়ে ওঠাটাও উচিত নয়, কিন্তু তারপরেই যে জিনিসটা হলো সে একেবারে জাতি তুলে বাঙালি তুলে গালাগালি দিয়ে উঠলো। সঙ্গে সঙ্গে আমি গিয়ে করলাম, মানে প্রতিবাদ করলাম, এবং প্রতিবাদ করার পর দেখলাম, মানে আমি প্রতিবাদ করার আগে পর্যন্ত সবাই চুপ ছিল, যেই আমি প্রতিবাদ করলাম তারপর দেখলাম বেশ কিছু লোক উঠে এলো, আমাকে সমর্থন করলো এবং তাকে প্রতিবাদ করলো। এবার আমি যেটা বলতে চাইছি যে ওই যে লোকটা যে ওকে ওই বয়স্ক ভদ্রলোককে প্রায় মারতে চলে এসেছিল, মানে কিন্তু কোনো মার্শাল আর্ট শিখে আসেনি, কিন্তু দেখা যায় যে যে জায়গায় ওরা রয়েছে কোনো একটা কিছু করলো, ওরা কিন্তু নিজের জাতি আগে বলে সবাই একসঙ্গে পাশে দাঁড়িয়ে গেল। আমি আমার নিজের কাজের জন্য বড়বাজারের কিছু জায়গায় গেছি একটা জিনিস কেনার জন্য, সেই দোকানেতে সেই জিনিসটা নেই, সে কিন্তু অন্য একটা দোকান বলে দিল, সেই দোকান হয়তো তার রাইভাল কিন্তু সে তার জাতের, হ্যাঁ একদম, সেই দোকানটা বলে দিল আপনি ওখানে যান সেখানে পেয়ে যাবো, সেখানে পেয়ে গেলাম। কিন্তু যেটা অদ্ভুত ব্যাপার, আমি বাঙালি হিসেবে এই জায়গাটায় আমি বাঙালিদেরকে সচেতন করতে চাই যে বাঙালি এই যে জায়গাটায় সচেতন হয়ে নিজেদের মধ্যে জোট বাঁধুক। ওই যে বাসের মধ্যে আমি যখন বলছি এর বিরোধিতা করছি, আমি যখন প্রতিবাদ করছি, 8-10টা বাঙালি চুপ ছিল, যখন দেখলো যে না ব্যাপারটা একটু বেশ জমে গেছে তখন এসেছে। মানে এই যে বাঙালিরা একজোট না, ওরটা হচ্ছে আমার তো হয়নি, সেই শুয়োরটার মতো, কিন্তু ওকে খাচ্ছে আমাকে তো খায়নি। যেটা বললে এই যে কথাটা বললে এটাই সবচেয়ে বড় পয়েন্ট, যে জোট বাঁধা তো বটেই, কিন্তু জোট তো সব জায়গায় বাঁধতে হবে। আপনি বাঙালির থেকে কিনুন, ঠিক আছে, প্রথমত আপনি বাঙালির থেকে কিনুন, বাঙালিকে জমি বেচুন, বাঙালিকে ফ্ল্যাট বেচুন, পুরো পশ্চিমবঙ্গ বাংলাময় করে দিন, সেটাই তো স্বাভাবিক, সেটাই তো ন্যাচারাল হওয়া উচিত। ঠিক। সেকেন্ড কথা হচ্ছে এই যে বাঙালিরা এরকম কেন করে, এর পেছনে কারণ হচ্ছে বাঙালিরা প্রচন্ড বেশি রাবীন্দ্রিক হয়ে পড়েছে, তারা সবকিছু ওই জাতি হিসাবে আমরা বিচার করে দেখি। আরে ভাই রবীন্দ্রনাথ, ঠিক আছে রবীন্দ্রনাথ হয়েছে, রবীন্দ্রনাথও বাংলার বা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের একটা বড় অনুপ্রেরণা ছিল। রবীন্দ্রনাথের মানে বিনয় বাদল দীনেশ অলিন্দ যুদ্ধ করতে যাওয়ার আগে রবীন্দ্রনাথের গান শুনেছিল। হ্যাঁ, তাহলে তার মানে তো এটা আমি বলবো না যে রাবীন্দ্রিক হয়ে গেলেই সেটা খুব নেকুপুসু হয়ে গেল। কিন্তু বাংলায় যেমন রবীন্দ্রনাথেরও দরকার, ঠিক তেমনই রবীন্দ্রনাথের ঠাকুরদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুরেরও দরকার। 100, আমি তো ওটাই বলছি, রাবীন্দ্রিক মানে এটা নয় যে সেই রবীন্দ্রনাথকে পছন্দ করে, রাবীন্দ্রিক একটা স্পেসিফিক্যালি একটা ক্যাটাগরি, যে ওই কাঁধে ঝোলা নিয়ে যেগুলো রাস্তায় বেরোয়, আমি স্পেসিফিক্যালি তাদের কথা বলছি। তাদেরকে আজকের দিনে দাঁড়িয়ে তাদেরকে মেরে দেওয়া কোনো বড় ব্যাপার নয়, কারণ তারা ওই যে তারপরে তারপরে কাঁধের ঝোলা বা একটা সর্বদা বড় কথা নয়। সেদিন যে ওই আমি বাসেতে প্রতিবাদ করেছিলাম, আমারও কাঁধে কিন্তু একটা ওই শান্তিনিকেতনেই ঝোলাই ছিল, ওই একটা ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে গিয়ে এই যে আমি কারো 7-5 থাকবো না, এইটা করতে গিয়ে আমার 7 এবং 5 দুটোই ওরা মেরে দিয়ে চলে যাচ্ছে। এটা জানতে হবে যে 7-5 যে থাকছে না সেটা কারণ কি বলবো, তার কারণ হচ্ছে স্পেসিফিক্যালি রাবীন্দ্রিক মেন্টালিটি। রবীন্দ্রনাথের কথা বলছি না, রবি ঠাকুরের কথা বলছি না, স্পেসিফিক ওই মেন্টালিটি যে আমি বিশাল বড় বিশ্বমানব, জাতির কথা কেন ভাববো, আমি তো এখন মানে উগান্ডায় কি হচ্ছে সেই বিষয়ে আমি জানি, আমি কত বিজ্ঞ হয়ে গেলাম। হ্যাঁ, বাকি জাতির লোকেরা তাদের কিছু এসেই যায় না, তারা বাঙালি তো শ্রীরামপুর, তেলেনিপাড়া বা আসানসোলে কি হচ্ছে সেটা না ভেবে এতে কিউবা থেকে ভ্যাকসিন আসছে, হ্যাঁ কিউবা থেকে বা ওই ইসরায়েলে প্যালেস্টাইনে কি হচ্ছে সেই নিয়ে তারা বেশি চিন্তিত, সেই নিয়ে আইআইটি থেকে পাস করে মা বাবাকে গালাগালি দিয়ে কেন গাঁজা খেতে চলে যাচ্ছে সেই নিয়ে তারা বেশি চিন্তিত। হ্যাঁ, ঠিক আছে, গর্ববোধ করছে। ঠিক আছে, এক তো এটাই। দ্বিতীয় হচ্ছে যে এই প্রথমে যেটা বললাম যে ভূমিপুত্র সংরক্ষণ আইন চাই। ভূমিপুত্র সংরক্ষণ আইন শুধু চাকরির ক্ষেত্রে চাই না, ভূমিপুত্র সংরক্ষণ আইন সব ক্ষেত্রে চাই। স্কুলে যে অ্যাডমিশন গুলো হচ্ছে, যে কোনো স্কুলে অ্যাডমিশনে বাঙালি যে ছাত্ররা যাবে তার অধিকার সবার আগে। তৃতীয় কথা, যে কোনো পরিষেবা, পশ্চিমবঙ্গে যত পরিষেবা আছে প্রত্যেকটা পরিষেবা বাংলা ভাষা বাধ্যতামূলক করা উচিত। যে কোনো জায়গায় ব্যাংকগুলোতে বাঙালি কর্মচারী রাখতে হবে,
যে কোনো জায়গায় বাঙালি কর্মচারী, এখন আমরা পশ্চিমবঙ্গে ব্যবসা করতে চাইলে তাকে তোমাকে বাঙালি কর্মচারী রাখতে হবে। হ্যাঁ, ব্যাংকেতে বল বা রেলের টিকিট কাউন্টারে গিয়েও বাংলায় কথা বললে তারা বলছে যে বাঙালি নেই। অদ্ভুত ব্যাপার রাজীব দা, যত বিদেশি কোম্পানিগুলো আছে তারা এগুলো বোঝে, মেনটেন করে। ইনফোসিস তার নিজে যত পাবলিসিটি করছে সেখানে কিন্তু বড় বড় করে এরকম বাংলা ভাষায় লিখে রেখেছে, বাইরে তুমি ওখানে বাংলায় সাইনবোর্ডও পাবে। বিভিন্ন যত এই মানে কেমিস্ট্রির উপরে যে ছোট ছোট যে ল্যাব, কোকাকোলা তো বাংলাতে তাদের এই পর্যন্ত ছাপায়, মানে ওপরের যে বাংলাতে এই কদিন আগে যেটা স্প্রাইট নয় 7 আপ নিয়ে যেটা গন্ডগোল হলো, সেখানে আমি বলছিল বাঙালিরা কি যখন যদি সমস্যায় পড়ে, নওয়াজউদ্দিন সিদ্দিকী আর একটা গুটকাখোর, যে এখানে যখন সমস্যায় পড়ে বাঙালিরা কোনো ঘুমিয়ে পড়ে, এমন চাপ দেওয়া হলো যে তারপরে সেই ওই একই কোকাকোলা আবার তাদেরকে বিজ্ঞাপন চেঞ্জ করে 7 আপ বা স্প্রাইট কিছু ছিল, 7 আপ ওটা আমার দেবকে দিয়ে করানো হলো। আর সেখানে একটা দেখাচ্ছে একটা মাচো ছেলে, ওই একটা ইমেজ তৈরি করা খুব দরকার। আর লাস্ট পয়েন্ট যেটা নিয়ে আমাদের দুজনেরই কথা বলা উচিত, যে বাঙালিদের ইমেজ সোশ্যাল মিডিয়াতে কিভাবে ঠিক করা যায়। এই যে নাগপুর আইটি সেল আছে, তারা বাঙালিদেরকে 3টে জিনিস থেকে হ্যাটা করে। এক, যে বাঙালি ছেলেরা কাপুরুষ, বাঙালি মেয়েরা চরিত্রহীন, আর বাঙালিদের কোনো ইতিহাস নেই। আরে বাঙালি ছেলেরা কাপুরুষ শুধু নয়, বাঙালি ছেলেরা নপুংসক, এইটা তারা প্রমাণ করার চেষ্টা করে। বাঙালি মেয়েরা চরিত্রহীন আর বাঙালিদের কোনো ইতিহাস নেই। আচ্ছা, প্রথম কথা, বাঙালিদের ইতিহাস নেই এই জিনিসটা যাতে কেউ, অনেক বাঙালিরা নিজেই মনে করে, তারা ভাবে রবি ঠাকুরের আগে কিছু বা বঙ্কিমের আগে কিছু ছিলই না। যারা একটু বিজেপি এই দিকের লোকের আছে তারা ভাবে বঙ্কিমের আগে কিছু ছিলই না। যারা একটু ওরকম টাইপের আছে, যারা বৈদিক বিবাহ করছে এগুলো, তারা ভাবে রবি ঠাকুরের আগে কিছুই ছিল না। তা আমরা রবি ঠাকুর আর বঙ্কিমের আগে যে এগোতেই পারছি না। আমাদের 4000 বছরের ইতিহাস আছে। বাঙালিরা যখন সেই ইতিহাস ঘাটবে এবং আমাদের যে পশ্চিমবঙ্গের যে সিলেবাস আছে সেই সিলেবাসে যখন এই ইতিহাসগুলো ঢোকানো হবে, তখন বাঙালিরা জানতে পারবে যে আর ঢাকানো উচিত। এটাই একটা বড় দাবি আমার তোমার। একদম, আমি এই দাবিটার সপক্ষে একদম সমর্থন জানাচ্ছি, এবং তার সঙ্গে যেহেতু এই দ্য বেঙ্গল ভলেন্টিয়ার্সের কেন্দ্রীয় কার্যালয়ে আমরা বসে আলোচনাটা করছি, এই সূত্রেই এই কথাটা বলে দিতে চাই যে দ্য বেঙ্গল ভলেন্টিয়ার্সের যে কর্মসূচিগুলো সারা বছর ধরে পালন করা হয়, সেই কর্মসূচির একটা বড় অংশই কিন্তু এই বাঙালির ইতিহাস চর্চা, বাঙালি মার্শাল ইতিহাস চর্চা, মানে বাঙালির যে বীরত্বের গাথা সেইটার চর্চা দ্য বেঙ্গল ভলেন্টিয়ার সারা বছর ধরে করে। তাই বাঙালি যত বীর রয়েছে তাদেরকে সারা বছর ধরে স্মরণ করা হয়, তাদের বিশেষ দিনগুলোতে তাদেরকে স্মরণ করা হয়, কারণ এই ইতিহাসগুলোকে তো চেপে দেওয়ার, এই যে তুই যেটা বলি যে বাঙালির ইতিহাসটাকে ভুলিয়ে দেওয়া, ইতিহাস বিকৃত করার একটা চেষ্টা করা। নিজেদের যখন ব্যাপার আছে তখন ওই শিবাজি, মহারানা হ্যান ত্যান এদেরকে নিয়ে আসছে। আমাদের যত রাজারা ছিল তাদের তুলনায় এরা কিছুই নয়। মহারানা তো সারা জীবন এখান থেকে পালিয়ে বেরিয়েছে। ওগুলোতে অত বেশি ঢুকে লাভ নেই। মধ্যে কথা হচ্ছে নিজেদের যত ইতিহাস আছে 4000 বছরে, ভালো খারাপ সব মিলিয়ে সব রকমের জিনিসেরই একদম নিরপেক্ষভাবে চর্চা করা উচিত। ঠিক। আচ্ছা, এটা দ্বিতীয় হচ্ছে চরিত্র কিভাবে ঠিক করবে। বাঙালিদের চরিত্র ঠিকই আছে, আমরা যাদের সাথে আশপাশে যারা বসবাস করি তাদের চরিত্র ঠিক নেই। সেই কারণে তাদের হিন্দু মমতা ভোগানোর জন্য একটা উন্নত জাতি, বাঙালি একটা অত্যন্ত উন্নত জাতি, এরকম ভারতবর্ষে আরো কিছু উন্নত জাতি আছে, তাদেরকে বারবার নিচু করার চেষ্টা করে। আর নিচু এইভাবে করে যে দেখ ওদের বাড়ির মেয়েরা বা ওদের জাতির মেয়েরা দুশ্চরিত্র, এদের চরিত্রের দোষ আছে। তুমি যেভাবে বাঙালি মেয়েদেরকে যেভাবে পোর্ট্রে করা হয় সোশ্যাল মিডিয়া, গোল্ড ডিগার তো মানে কালা জাদু এইগুলো তো মানে এখন চলে যাচ্ছে মিমের মধ্যে। বাঙালি মেয়েদের যৌনাঙ্গ নিয়ে ইয়ার্কি মারা, বিভিন্ন ভাবে তোমার স্যাটায়ার বানানো, ভিডিও এডিটিং আর মিমস এর মাধ্যমে যে বাঙালিদেরকে দেখানো হয় যে একটা বাঙালি ছেলে মানে একটা পেট মোটা টাকলা একটা লোক যে রসগোল্লা খেতে খেতে চলে যাচ্ছে, আর বাঙালি মেয়েরা মানেই যে অর্ধ উলঙ্গ বা এরকম, বুঝতে পারছো? লাল। আর সেগুলো কিভাবে, আর এগুলো কোনো বাইরে থেকে এসে লোকেরা কেউ করছে না, কোনো ISI, মোসাড তোমার আর কেউ করছে না, করছে নাগপুর আইটি সেল থেকে। এটার বিরুদ্ধে আমাদের বাঙালিদের নিজস্ব একটা কাউন্টার আইটি সেল থাকা উচিত। তারা যে ভাষায় আক্রমণ করছে, আমি তার চেয়ে বেশিও বলছি না, তার চেয়ে কমও বলবো না, ঠিক সেই ভাষায় ঠিক সেই লেভেলে তাদেরকে পাল্টা যাতে উত্তর দিতে হবে। সোজা কথা, যেমন কুকুর তেমন মুগুর হতে। একদম একদম। এবার আর বাঙালি ছেলেদের যেটা করা উচিত সেটা আগে আর্ট কালচার এগুলো তো ঠিক আছে, বাঙালিরা তো এগুলোর জন্যই বিখ্যাত। সারা
তুমি দেখো না, আর হিন্দি ইন্ডাস্ট্রিতেই দেখো, সাতারাঞ্জকে খিলাড়ি যদি সত্যজিৎ বাবু না বানাতেন, ওই হিন্দি ইন্ডাস্ট্রি কোটি কোটি টাকা অ্যাডভার্টাইজমেন্টে খরচ করেও দেশ বিদেশে যেতে পারতেন না, তারপরেও কয়েক দশক যেতে পারেনি। ওই রং বিরঙ্গের ড্রেস পরে এখানে ওখানে নাচানাচি, সুইজারল্যান্ড আর ইংল্যান্ডে যে নাচানাচি করে সেটা তো আর কিছু করেনি না। সে ইনফ্যাক্ট জওহরলাল নেহেরু থেকে শুরু করে অনেকেই কিন্তু প্রমোশন করেছিল, মানে এদেরকে নিয়ে হিন্দি ইন্ডাস্ট্রি নায়ক নায়িকাদের নিয়ে সোভিয়েত ইউনিয়নে চলে যেতেন, তাদের প্রমোশন হতো, যেতেন। হ্যাঁ, আর তো তো প্রথম পয়েন্ট যে বাঙালিরা নিজেদের ইতিহাস জানুক, ইতিহাস চর্চা করুক এবং আরেকজন বাঙালিকে জানাক, যাতে সে জানুক যে সে কত সে বীরত্ব গাথা এখানে লেখা আছে। শুধু এই স্বাধীনতা সংগ্রামের জন্য নয়, আপনি চাইছি 4000 বছরের ইতিহাস যেন প্রত্যেক দশকে, প্রত্যেক 2-3 দশকের মধ্যে বাঙালি জাতির মধ্যে এরকম বিভিন্ন রকম, বিভিন্ন স্তরে, বিভিন্ন জায়গায় তোমার এরকম বীররা জন্মেছে, যারা যে মহৎ কাজ করেছে, তার জন্যই ভারতকে বাকি লোকেরা চেনে। ঠিক, কেউ আজকে সাভারকারকে নিয়ে বা বাড়ির লোকেরা মাথা ঘামাচ্ছে না, সবাই রাজা রামমোহন রায় বিদ্যাসাগরকে নিয়েই ঠিক মাথা ঘামাচ্ছে। আজকে তোমার মাইকেল মধুসূদনের কে নিয়ে তোমার ইংল্যান্ডে চর্চা হচ্ছে, সে তোমার বাইরে থেকে আর কাউকে, জগদীশ চন্দ্র বসুকে নিয়ে চর্চা হচ্ছে, সেরকম বিভিন্ন স্তরে। এ তো গেল গিয়ে তোমার বিজ্ঞান আর সাহিত্যের দিক থেকে। এবার তুমি যদি মার্শাল দিক থেকেও কথা বলো, ভাই সুভাষচন্দ্র বসু যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, একটা দেশে এরিয়ান রেশিয়ান ল লাগানো আছে, একটা ফাঁসিবাদী দেশ, সেইখানে যে একজন শ্বেতাঙ্গ না হয়ে যে তার সাথে অ্যালায়েন্স করা, ওখান থেকে আরেকটা দেশে যাওয়া যেখানে ইম্পিরিয়াল ন্যাশনালিস্ট আর্মি আছে, এথনো ন্যাশনালিস্ট একটা দেশ, একটা ইম্পিরিয়াল জাপান, সেখানে যে তার যে সর্বোচ্চ শক্তিশালী ব্যক্তি, তার সাথে হাত মিলিয়ে সাবমেরিন করে আবার ভারতে ঢুকে আক্রমণ করা, এমন একটা মানে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে যে যার নাকি যে সান নেভার সেটস অন দ্য ব্রিটিশ এম্পায়ার বলা হয়, এর থেকে বেশি বীরত্ব আর কোথায় যেতে পারে? লোক বাঙালিরা বীরত্ব খুঁজছে এই সাভারকার, যে সব জায়গায় মানে প্রত্যেক সপ্তাহে বোধহয় ক্ষমতামা দিয়ে বেড়াবে, সে বীরত্ব খুঁজছে। গোলওয়ালকার আর এই যাদের ব্যাপারে সে নিজেও জানে না। গোলওয়ালকার বরং নিজে হিটলারের প্রশংসা অনেক জায়গায় করেছে, কিন্তু হিটলার প্রশংসা করেছে সুভাষচন্দ্র বসু। একদম, আমি তো বলছি এই ছুটকো ফুটকো দিকে যে লাভ নেই, তাই একদম ডিরেক্ট মাথাকেই ধরো, সুভাষচন্দ্র বসুকে আদর্শ মনে করো। হ্যাঁ, এই ছুটকো এই সাভারকার ফাগাবারকার এদেরকে নিয়ে কি ব্যাপার আছে? আর সোশ্যাল মিডিয়াতে যখন ইতিহাসের ব্যাপারে জানবে বাঙালি, তখন এই জিনিসগুলো খণ্ডন করতে পারবে যে সাভারকার ডিডন্ট ইন্সপায়ার ক্ষুদিরাম বসু। ক্ষুদিরাম বসু যখন ফাঁসি হয়ে গেছে, সাভারকার তখন বাচ্চা, কিন্তু এখন দেখো রান্দি ভুট্টার যে সিনেমা এসছে সেই সাভারকারের উপরে, সেখানে জিনিসগুলো প্রচার করা হচ্ছে। এমনকি মোহনবাগান যে তোমার মোহনবাগান যে ওখানে যে ব্রিটিশরা হারিয়ে যে শিলটা আনবে, দেশের জাতীয় ক্লাব মোহনবাগান, পৃথিবীতে কোনো দেশের জাতীয় ক্লাব হয় না ফিফা নিয়মের বিরুদ্ধে। যাই হোক, এই যে এখানে এটা অ্যাকচুয়ালি হয়েছিল যখন মোহনবাগানের যখন শতবর্ষ হয়েছিল, সেই সময় এআইএফএফ এর প্রেসিডেন্ট ছিলেন প্রিয়রঞ্জন দাস মুন্সি। তার ফিফা মানে কি না মানে সেটা পরে, রাজীবদার নিজস্ব আইটি সেল চলছে, এটা রাজীবদার নিজস্ব আইটি সেলের বাদ। সেই সময় রাজীব গান্ধীকে দিয়ে ভারতের কোনো জাতীয় ক্লাব নেই, পৃথিবীতে কোনো দেশে কোনো জাতীয় ক্লাব নেই, সেই প্রসঙ্গে আর গেলাম না। এবার যখন নিয়ে এসেছিল, সেখানেও যে নতুন অজয় দেবগনের যে সিনেমাটা এসছে, সেই সিনেমায় তোমার বাঙালিদেরকে বিভিন্নভাবে ব্যঙ্গ করা হয়েছে। আর এরকম প্রচুর জায়গায় দেখতে পাবে। তুমি যদি ফ্যামিলি ম্যান না কি ফ্যামিলি ম্যান যে সিনেমাটা এসছে ওয়েব সিরিজটা, সেখানেও দেখবে একটা ওখানে ব্যানার্জি বলে একজন বোধহয় ডিরেক্টর বা কিছু একটা সিনেমা ছিল, সিবিআই এর বা কিছু একটা কোম্পানির বোধহয় ম্যানেজিং ডিরেক্টর বা কিছু একটা ছিল, তাকে চড় থাপ্পড় মারছে, মানে বাঙালিকে মারা যেতে পারে, বাঙালিরা পাল্টা কিছু করবে না, এই জিনিসগুলো আস্তে আস্তে তোমার মাথায় ইমপ্লিমেন্ট করাচ্ছে। কিন্তু সত্যি ও ফ্যামিলি মানে হ্যাঁ, একটা কোম্পানির ওই একজন সিনিয়র বস এইচআর বা এরকম এইচআর ছিল, আমার খুব এইচআর ছিল। হ্যাঁ, মানে এই জিনিসটা সব জায়গায় দেখানো হয় যে এটা অ্যাকচুয়ালি একটা জাতিবিদ্বেষী ব্যাপারটা বাঙালিদের প্রতি বরাবরই করা হয়ে থাকে, যে সমস্ত সিনেমাতে দেখা যায় যে বাঙালি আর পাঞ্জাবি, মানে যে দুটো জাত দেশের স্বাধীনতার জন্য বা আজ স্বাধীনতা রক্ষার জন্য যে দুটো জাত সব থেকে বেশি রক্ত ঝরায়, সেই দুটো জাতকেই সমস্ত সিনেমাতে দেখা যায় যে এরা বোকা এবং এদেরকে বোকা বানানো যায়। তারা কিভাবে কথা বলে সেই টোন নিয়েও আর কি মারা হয়, একদম যে মচ্ছি খাবে, এই যে কথাবার্তাগুলো বলা হয়, একদম 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 সেটাই। আর মানে বাঙালি মানেই তারা মচ্ছি খায়, আর পাঞ্জাবি মানেই তারা মদ খায়। বাঙালিদেরকেই
রাজনৈতিক বাঙালি হোক, অরাজনৈতিক বাঙালি হোক, যে কোনো রকম বাঙালি হোক, তাকে সোশ্যাল মিডিয়াতে নিজের থেকে এগুলো কাউন্টার দেওয়া শিখতে হবে। তারা দল বাঁধুক, এসে আমাদের সাথে যোগাযোগ করুক, যদি কোনো সমস্যায় পড়ে আরো বিভিন্ন বাঙালিদের সংগঠন আছে তাদের কাছে আর, কিন্তু বাড়িতে চুপচাপ বসে দেখো না, বাড়িতে বসে বসে ফসিলসে গান শুনলে হবে না। রূপম ইসলাম যে কথাগুলো বলছে সেগুলোও শোনো। আজকে এমন দিন এসছে যে টলিউড যে নিজেরাও এত বড় বড় বিশ্বমানব, সারা জীবন এই বলিউডে চাটুকারিতা করে এসছে, বা কেউ একজনের সাথে সেলফি তুলেই সব জায়গায় প্রচার করে এসছে, বা যারা দ্রোহ মারানি আর কি, এই দ্রোহ মারানিরা যারা সারা জীবন যে যারা দ্রোহের আগুন জ্বালিয়ে এসছে, তারা এখন তাদের পেটে লাত পড়েছে বলে এসে বলতে হচ্ছে ভাই তুমি আমাদের সিনেমাও দেখো, তুমি বাংলা ভাষায় কথা বলো, বাংলা সিনেমা প্রচার করো, বাংলা গান শোনো। হ্যাঁ, তো যাতে এর থেকে আর খারাপ কি অবস্থা হতে পারে। ঠিক, এখন শুধু ঘুরে দাঁড়াতে হবে বিভিন্ন জায়গায়, সেটা চাটুকারিতা করে আর লোকেদের সাথে, আর ঠিক আছে এটা একটু 19-20 ছেড়ে দেই, তুমি একটা মানে ইঞ্চি ছাড়বে তোমার হাত থেকে একটা মাইল চলে যাবে। সেটা তো হয়েছে। এই বিজেপি সরকার ভারতের পশ্চিমবঙ্গের বাঙালিদের জমি কেটে তোমার এখানে বাংলাদেশকে দিয়েছে। এর থেকে বেশি মানে দেশ বিরোধী কাজকর্ম, বাঙালি বিরোধী কাজকর্ম তার কিছু হতেই পারে না। ঠিক ঠিক। যাই হোক, তুই ফসিলসের কথা বললি, সেই ফসিলসের কথা মতোই বলতে হবে যে মানে এখন বাঙালির নেমেসিস হবার সময় এসে। হ্যাঁ অবশ্যই। যাই হোক, আমরা আজকে তাহলে এখানেই শেষ করছি। অনেকক্ষণ অনেক বিষয়ে আলোচনা হলো, কিন্তু এটা আনস্ক্রিপ্টেড ছিল বলে, নালে আমরা অনেক এটা আমরা গুছিয়ে আমরা আমাদের এই আড্ডা, এটা তো অ্যাকচুয়ালি আড্ডা হচ্ছে, এবং আড্ডা কখনো স্ক্রিপ্টেড হয় না। খুব সিরিয়াস বেশ কিছু বিষয় নিয়ে আমাদের মানে বাঙালির এই যে কালচারটা, আড্ডার কালচার, এবং সেই আড্ডা থেকে অনেক কিছু প্রোডাক্টিভ জিনিস বেরিয়ে আসে। কিন্তু বরাবর বাঙালির ইতিহাস ঘাঁটলে দেখা যায় বহু প্রোডাক্টিভ জিনিস আড্ডা থেকে বেরিয়ে এসেছে। তো এই আলোচনা হয়তো আমরা সারা রাত্রি করে যেতে পারি। যারা বলছে যে হিন্দু হতে গেলে উত্তর ভারতীয় কালচার প্রচার করতে হবে, উত্তর ভারতের দিকে দেখাতে হবে, আমি চাই যে কেউ সমর্থন করুক আর না করুক, যে দেখুন যে ইসকনের প্রতিষ্ঠিতকে, আরে ভাই এই স্বামী বিবেকানন্দর থেকে কি ওরা বেশি হিন্দু? রামকৃষ্ণ পরমহংসদেবের থেকে কি ওরা বেশি হিন্দু? লোকনাথ বাবার থেকে কি ওরা বেশি হিন্দু? এইসব যারা ভারত সেবাশ্রমেও যান, ভারত সেবাশ্রমের কে করেছে, তিনি কোথাকার লোক ছিলেন, তার বক্তব্য কি ছিল সেগুলো দেখুন। ঠিক আছে, হিন্দু হতে গেলে উত্তরপ্রদেশের দিকে দেখতে হবে, একটা নিকৃষ্ট রাজ্য, যে একটা অত্যন্ত বিমারু রাজ্য বলা হয় এগুলোকে, তাদের দিকে তাকিয়ে আপনাকে হিন্দু ধর্ম শিখতে হবে, আর তাদের সংস্কৃতি আপনাকে ফলো করতে হবে, নাহলে আপনি হিন্দু নয়। আপনি যদি নিজেকে হিন্দু মনে করেন, বাকিরা কি বলছে দেখার তো দরকার নেই। তো হিন্দু ফিন্দু খতরে নেই, হিন্দুরা খতরেতে আছে, ওরা নাগপুর আইটি সেল থেকে খতরেতে আছে একদম। এই হিন্দুদেরকে এই যে মাছ মাংস খেলে যাকে বলছে হিন্দু নয়, কথায় কথায় হিন্দু নয়, সে যদি বিদেশে আয় তাহলে সে ভারতবর্ষে তাকে চাকরি দিতে পারছে না, কিন্তু সে যদি বিদেশে চাকরি করতে হয় তাহলে সে হিন্দু নয়। হ্যাঁ, বিদেশে পা রাখা যাবে না। এই ছোঁয়াছুতির বিমারি, এর সাথে মিশবো না, ওর সাথে কথা বলবো না, এগুলো বাঙালিদের মধ্যে নেই। বাঙালিদের মধ্যে এই কাস্ট নিয়েও মারামারি ছিল না, বাঙালিদের মধ্যে কাস্ট নিয়ে মারামারি নেই। বাঙালিদের মধ্যে কাস্ট নিয়ে মারামারি ইমপ্লিমেন্ট করার চেষ্টা হচ্ছে বহুভাবে, সেগুলোর থেকে আপনারা দূরে থাকুন। হ্যাঁ, আপনারা যদি দেখেন যে আপনার ভাষা নিয়ে কোন রকম আক্রমণ করা আছে, আপনিও পাল্টা আক্রমণ করুন। আক্রমণের পাল্টা আক্রমণই হয়। সে ওখানে আক্রমণের পাল্টা যে আমাকে কান্নাকাটি করছে বলে সোশ্যাল মিডিয়ায় যে লিখলেন, সেগুলো দেখে হাসাহাসি করে। এই আক্রমণের বিরুদ্ধে অন্তত প্রতিবাদ বা প্রতিরোধটা গড়ে উঠুক, প্রতিবাদ করুক, প্রতিরোধ গড়ে উঠুক। তা না হলে তো একদিন আপনি যদি রাস্তায় নেমে প্রতিবাদ নাও করতে পারে, সোশ্যাল মিডিয়ায় তো লিখতে পারেন। আপনার লেখা পড়ে বা আপনার মেসেজিং দেখে হয়তো আরেকজন বাঙালি যে রাস্তায় অ্যাকশন নেবে। ঠিক ঠিক, মানে এইরকম করতে করতে তো বাঙালি মানে মাথা নিচু করতে করতে একদিন মাথাটা পাপোশ হয়ে যাবে। তুই যেটা বললি যে এই যে জাতি এই জাতপাতের যে ব্যাপারটা, এই জাতপাতের ব্যাপারটা হয়তো অনেক জায়গায় ছিল, বা বাংলাতেও ছিল, ডেফিনেটলি ছিল। কিন্তু হ্যাঁ, এই বাংলাতেই একটা শ্রীচৈতন্য জন্মেছিলেন, এই বাংলাতেই একটা রাজা রামমোহন রায় জন্মেছিলেন, এই বাংলাতেই স্বামী বিবেকানন্দ জন্মেছিলেন। এইসব মহামানবরা জন্মানোর জন্য বাংলাতে ওই জাত ব্যাপারটা আজকের দিনে আর অস্তিত্ব নেই, জাতপাতের ব্যাপারটা। ওই কারণের জন্য বহু বছর ধরে, ওই কারণের জন্য আমরা বাঙালি, এইটাই আমাদের সব থেকে বড় জাতি পরিচয়। এবং সেই এই গর্ব করার এই জাতি পরিচয়টা যাতে আরো
আরও আমরা শত সহস্র বছর ধরে আমরা এই জাতি পরিচয়টা বজায় রাখতে পারি, তার জন্য আমাদের এই জাতি অস্মিতা এই জিনিসটা আমাদেরকে জাগিয়ে তুলতে হবে। আমরা এই আলোচনাটা হয়তো সারা রাত্রি ধরে করে যেতে পারি, কিন্তু এই আলোচনা করার পরে যদি না কোনো বাঙালি এটা থেকে জাগ্রত হয়, যদি না কোনো বাঙালি এটা থেকে সচেতন হয়, আমাদের এই আলোচনা করাটা বৃথা। তাই আমাদের এই আলোচনাটা যেমন করছি, আমাদেরকে কিন্তু বাঙালিদের জাগতেও হবে, সচেতনও হতে হবে, এবং এটা আমাদেরও দায়িত্ব যে আরও 10টা বাঙালিকে সচেতন করার চেষ্টা করতে হবে। আজকে আপাতত এইটুকু বলেই আমরা শেষ করছি, পরে আবার কখনো দেখা হবে। জয় বাংলা।